শিক্ষার্থীদের আবার আমার ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা কোনির অষ্টম অধ্যায় শুরু করব। কোনির সপ্তম অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি নানা প্রতিকূলতা উপেক্ষা করে ক্ষিতিশ শেষ পর্যন্ত কোনিকে নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে, তবে তার নিজের ক্লাব জুপিটারে নয়, অ্যাপেলোতে এসে। এবার কোনির বাড়ি থেকে নানা ধরনের সমস্যার সূত্রপাত হয়েছে। সেই দারিদ্র্যপীড়িত পরিবারে উপার্জন নিয়ে শুরু হয়েছে সমস্যা। এরই মাঝখানে অসুস্থ কোনির দাদাকে ক্ষিতিশ দেখে এসেছে। সেখানে সে জেনেও এসেছে তার দাদার আয়ু আর বেশি দিন নয়। এতেও ক্ষিতিশ দমে যায়নি। ক্ষিতিশ তার লড়াই চালিয়ে যাচ্ছে কোনিকে নিয়ে। কোনির প্রস্তুতি যেমন চলছিল তেমনই সে চালিয়ে যেতে চায়। দেখা যাক সেই চালিয়ে যাওয়া সম্পূর্ণ হয় কিনা। শুরু হচ্ছে অষ্টম অধ্যায়, কোনি। ক্ষিতিশ সারা সকাল অ্যাপেলোয় অপেক্ষা করেছে। কোনি আজও আসেনি। গত 2 সপ্তাহে এক বেলাও সে কামাই করেনি। ক্ষিতিশ ভয়ে রয়েছে, এই বুঝি কস্টিউম দাবি করে বসে। এখনও সে সমানে বলে যাচ্ছে, হয়নি হয়নি, ইঞ্চি খানেকের বেশি জল থেকে হাত উঠবে না। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন? ও কি হাত দুটো ঠিক মতো সমানে চলছে না কেন? বলার সঙ্গে সঙ্গে ক্ষিতিশ মাথা নাড়ে আর ভাবে, কস্টিউম আজই কিনতে হবে দেখছি। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়েই অন্যরা সাঁতার কেটে যায়। বেলা গড়িয়ে যায়। কমল দিঘির জল জনশূন্য হয়ে আসে। কোনি যখন বিরক্ত হয়ে ওঠে, ক্ষিতিশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস। ভিক্টরি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার ভেবেছিস? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়োনো নয়, বুঝলি? ফেরার পথে গল্প করেছে পৃথিবীর বড় বড় সাঁতারুর, তাদের আন্তরিকতার, নিষ্ঠার, পরিশ্রমের। প্রথম দুটো প্যারাতে আমরা দেখলাম যে কোনি কামাই করছে, অনুপস্থিত হয়েছে। ক্ষিতিশ বুঝতে পেরেছে তার ছাত্রী এবার শিক্ষার দিকে আগ্রহ দেখাচ্ছে। এই কয়েকদিনের মধ্যেই প্রতিশ্রুতি মতো তাকে হয়তো কস্টিউমও কিনে দিতে হবে। তাই আজ ছাত্রীর অনুপস্থিতির মাঝেও ক্ষিতিশ তার পূর্ব কথার পুনরাবৃত্তি চালিয়ে গেল। তার সেই প্রশিক্ষণের ছবিগুলি মনের মধ্যে ভাসতে থাকে। আবার ক্ষিতিশ এখানে একটা কথা উল্লেখ করেছে, রেকর্ড করাটা গঙ্গায় আম গুড়োনো নয়, বুঝলি? এই কথাটি দিয়ে প্রশ্ন আসে, এই লাইনটি দিয়ে। রেকর্ড করাটা বলতে যে কোনো জাতীয় রেকর্ড বা রাজ্য স্তরের রেকর্ড বা আন্তর্জাতিক রেকর্ড, সেটা গঙ্গায় আম কুড়োতে পারলেই কিন্তু সম্ভব নয়। তার জন্য যথেষ্ট প্রস্তুতি দরকার হয়। সেই প্রস্তুতি না নিতে পারলে এই রেকর্ডের স্তরেই থেকে যাবে। সেই জন্য ক্ষিতিশ এই বাক্যটি কোনিকে বুঝিয়ে দিল। অধ্যবসায়, পরিশ্রম, আন্তরিকতা, নিষ্ঠা না থাকলে যেটা কিন্তু একেবারেই সম্ভব নয়। অপেক্ষা করে অবশেষে ক্ষিতিশ বেরিয়ে পড়ল অ্যাপেলো থেকে। অ্যাপেলো যে ক্লাবে ক্ষিতিশ এখন কোনিকে প্রশিক্ষণ দিচ্ছে, সেই অ্যাপেলো থেকে বিষ্ণুধরের বাড়ি পৌঁছল মিনিট 10 মধ্যে। তাকে দেখেই বিষ্টু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল স্পেশালে চিফ গেস্ট করার জন্য। চিফ গেস্ট অর্থাৎ মুখ্য অতিথি। অ্যানুয়াল স্পেশাল বার্ষিক উৎসব, সেই অ্যানুয়াল স্পেশাল। প্রেসিডেন্ট হবে কে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি। ওখানে দারুণ একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে। স্পিচ
থেকে হচ্ছে স্পিচ, অর্থাৎ এখানে আদি সরাগম ঘটছে। ওকে ডাউন দিতে হবে কাকে? বিনোদ ভর, যিনি এখন সিটিং এমএলএ। বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেব না। ক্ল্যাপ হাততালি। আমাদের বাংলা কথার মধ্যে ইংরেজি শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, তাই সেই ক্ল্যাপ কথাটি বাংলা শব্দের মধ্যে ঢুকে পড়েছে। হাততালি ওকে পেতে দেব না। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু দরকার যাতে বিনোদ ভর রেগুলার ডাউন খায়। বিষ্ণুধরকে ক্ষিতীশ আগে থেকেই আমরা জানি যে কিছু বক্তৃতা লিখে দিচ্ছে, তাই আজ বিষ্ণুধর যখন সেই বক্তৃতার কথা বলল, সঙ্গে সঙ্গে ক্ষিতীশ কিন্তু একটা প্ল্যান করে নিল। প্ল্যান করে জানিয়ে দিল যে এখানে শুধু একটা বক্তৃতায় ডাউন খাওয়ালেই কিন্তু বিনোদ ভরের আর দমে যাবে না। তাকে দমাতে গেলে নিয়মিত ডাউন অর্থাৎ নিচে রাখতে হবে, অর্থাৎ নিয়মিত দমিয়ে দিতে হবে। কিরকম? বিষ্টু কৌতূহল দেখালো। ক্ষিতীশ তো এটাই চাইছিল, যাতে বিষ্টু কৌতূহল দেখায়। রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে 3 দিন ধরে ভেবেছি। ক্ষিতীশ নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য গলার স্বর ভারী কি করে তুলল। ভেবে দেখলুম বিনোদ ভর যে যে অর্গানাইজেশনে আছে তার পাল্টাগুলোয় ঢুকতে হবে। অর্গানাইজেশন সংস্থা, যে যে অর্গানাইজেশন যে যে সংস্থার সঙ্গে বিনোদ ভর যুক্ত তার পাল্টাগুলোয় অর্থাৎ বিপরীতগুলোতে গিয়ে বিষ্ণুধরকে ঢুকতে হবে। তবেই তো প্রতিবাদ বা তার প্রতিপক্ষ হওয়া সম্ভব হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে, আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে। নাট্য ক্লাব অর্থাৎ নাট্য সংস্থার সঙ্গে ও যদি যুক্ত থাকে, তাহলে বিষ্ণুধরকেও নাট্য ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভার পৃষ্ঠপোষক হয়, আপনাকেও একটি হরিসভায় ঘাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়, আছে বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠল, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ভর। আসলে ক্ষিতীশ অত্যন্ত চালাক। ক্ষিতীশ জহুরি প্রশিক্ষক, তাই ঠিক লাইন দিয়ে নিয়ে গিয়ে বিষ্ণুধরের মুখ থেকেই তার কাজটাকে সে আদায় করে নিতে চায়। তাই প্রথমে ড্রামা ক্লাবের কথা, তারপর হরিসভার কথা। হরিসভা বুঝতে পারছো, যেটা হরিনাম সংকীর্তন এবং আলোচনা যেটা হয় সেটাই হচ্ছে হরিসভা। তবে এই প্রসঙ্গে জেনে শুনেই যেই মাত্র সুইমিং ক্লাবের প্রেসিডেন্টের কথাটি আনলো, সঙ্গে সঙ্গে বিষ্ণুধর চেঁচিয়েই উঠল, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ভর। ক্ষিতীশ মাথা হেলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে। রাইভাল প্রতিপক্ষ, প্রতিপক্ষ ক্লাবে গিয়ে ঢুকতে হবে। সেটা তো অ্যাপেলো, কিন্তু ঢুকবো কি করে? বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল, পারেন একটা কিছু করে দিতে? চেষ্টা করতে হবে। আজও আমি নকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছি, 7,000-এর কমে রাজি হচ্ছে না। 7,000? মানে মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন তো দিতে হবে। অমনি অমনি কি আর হওয়া যায়? বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপেলোয় ঢোকানোর জন্য। 5,000 পর্যন্ত অফার করেছে, কিন্তু 7,000 কম সম করা যায় না? যে কোনো ক্লাবের প্রেসিডেন্ট পদে থাকতে গেলে তার সাম্মানিক একটা টাকা দিতে হয়। এটি বিষ্ণুধরের কাছে ক্ষিতীশ দাবি করছে 7,000 টাকা দিতে হবে, কারণ 5,000 টাকা পর্যন্ত দেওয়ার কথা বলে রেখেছে বিনোদ ভর তার নিজের দাদাকে অ্যাপেলোয় ঢোকানোর জন্য। কিন্তু
7,000 শুনে বিষ্ণুধর চমকে যাচ্ছে। কথাবার্তার সূত্রে আমরা জানতে পারি যে অ্যাপেলোর যিনি আছেন তিনি সামান্যই টাকা দেন এবং সেই টাকা দিয়ে প্রায় চলছেই না। তারা মোটামুটি একজন লোককে প্রেসিডেন্ট পদে চায় যে তাদের ক্লাবটাকে কিছুটা আর্থিক সাহায্য দেবে। আর সেই সূত্রেই এখানে ক্ষিতিশ রাজি করাতে চাচ্ছে বিষ্ণুধরকে ডোনেশনের অঙ্কটা বাড়িয়ে। আমরা একটু আগেই দেখলাম বিষ্ণুধর একটু কমানোর কথা বলল। তার উত্তরে ক্ষিতিশ জানাচ্ছেন, কত কমাবেন? 5,000 অফার তো পেয়েই গেছে। বিনোদভর এমএলএ, মন্ত্রী হবারও চান্স খুব। ওকে তো সবাই হাতে রাখতে চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কি হবে বলুন? বিষ্ণু এবার ফাঁদে পড়ল। তা তো বটেই। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বুলোতে লাগলো। ক্ষিতিশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল, দেরি করলে চলবে না। 2-1 দিনের মধ্যেই ঠিক করে ফেলতে হবে। বিনোদের পার্টি উঠে পড়ে লেগেছে। অর্থাৎ সময়ের দিক থেকেও চাপ দিতে শুরু করলো ক্ষিতিশ বিষ্ণুধরকে। বেশ, 7,000ই দেবো। কিন্তু বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকে জানালো একজন মাইজি দেখা করতে এসছেন। অর্থাৎ কোনো ভদ্রমহিলা তাঁর বিষ্ণুধরের সঙ্গে দেখা করতে এসছে। এরপর ক্ষিতিশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী। আমরা লীলাবতীর পরিচয় আগে পেয়েছি, ক্ষিতিশের স্ত্রী। সে এসছে বিষ্ণুধরের বাড়িতে। তাই ক্ষিতিশ যথেষ্ট অবাক। ক্ষিতিশকে এখানে দেখে সেও অবাক, তবে কোনো কথা বলল না। টাকাটা এনেছি, লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল। ব্যস্ত হয়ে বিষ্ণু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ সব রেডি করা আছে। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট 5 পরেই বিষ্ণু একা ঘরে ফিরে এলো। ক্ষিতিশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থায়। অর্থাৎ তার স্ত্রী আবার এই বিষ্ণুধরের কাছে ব্যাপারটা কি সে কিছুই বুঝতে পারছে না। তাই বলা হয়েছে কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থায় রয়েছে। কি ব্যাপার? কিসের টাকা? ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার। হাতিবাগানে আমার একটা বাড়িতে এরা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল। 5,000 টাকা। বিষ্ণুধর চমকে উঠল। কি করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী। ওর কাছ থেকে সালামি নেওয়া মানে আমার কাছ থেকেই নেওয়া। বিষ্ণুধর ভ্যাবাচাকা খেয়ে গেল ক্ষিতিশের গম্ভীর মুখ দেখে। তোতলা স্বরে বলল, আমি তো তা জানতাম না। আমিও জানতাম না। আপনিই বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্ণু আরও তোতলা হয়ে গেল। এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পরে বাঁচতে হবে। ক্ষিতিশ উঠে দাঁড়ালো। চলি, বিনোদভর কোর্টে বেরিয়ে গেছে, তা রাত্রিরেই দেখা করব ওর সঙ্গে। অর্থাৎ বিষ্ণুধরের ওপরে ক্ষিতিশ এখানে একটা মানসিক চাপ প্রয়োগ করছে। সেই চাপটি প্রয়োগ করছে এইভাবে যে হাতিবাগানে তাদের দোকান ঘর ভাড়া নিতে চাইছিল লীলাবতী। এটা ক্ষিতিশ জানতো না যে ওই ভাড়া বাড়ির মালিক এই বিষ্ণুধর। তো তার কাছ থেকে 5,000 টাকা স্যালামি কথার অর্থ হচ্ছে অগ্রিম নিতে চেয়েছিল। সেই মতো লীলাবতী 5,000 টাকা অগ্রিম তার বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। আর যেহেতু লীলাবতী ক্ষিতিশের স্ত্রী, তাই লীলাবতীর থেকে টাকা নেওয়া মানে ক্ষিতিশের থেকেই টাকা নেওয়া। তাই ক্ষিতিশ সেই জায়গাটাকে ধরে সে জানিয়ে দিল যে এবার তো জেনে গেলেন যে ওনার কাছ থেকে টাকা নেওয়া মানে আমার কাছ থেকে টাকা নেওয়া, তাহলে এখন আপনি কি করবেন? এই নিয়ে প্রশ্নটা।
আর সর্বোপরি যেটা জানালো যে বিনোদ ভর যে সিটিং এমএলএ সে এখন কোর্টে বেরিয়ে গেছে, রাত্রিতে তার সঙ্গে দেখা করবে। তার কারণ অ্যাপেলোর প্রস্তাবটা, প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবটা সে এবার বিনোদ ভরকেই দেবে বিষ্ণুধরের কাছ থেকে নিয়ে। কারণ বিষ্ণুধর যেহেতু তার কথা মানতে রাজি নয়, তাই এবার সে প্রস্তাবটা বিনোদ ভরকেই দেবে। না না প্লিজ যাবেন না, 1000-2 টাকা ডোনেশান আর একটা নাইলনের কি বেলনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন তাহলে গ্যারেন্টি দিচ্ছি অ্যাপেলোর প্রেসিডেন্ট করে দেবই। তবে এই স্যালামির টাকাটা ফেরত দিতে হবে, তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। এখানে ক্ষিতীশ সুযোগ পেয়ে অনেকগুলো জিনিস চেয়ে নিল বিষ্ণুধরের কাছ থেকে। প্রথম বলল যে অ্যাপেলো ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য 1000-2 টাকা দিলেই হবে। 7000 চাইছিল, এখন মাত্র 2000 টাকা দিতে হবে। 2, একটা নাইলনের কি বেলনের, অর্থাৎ এক ধরনের কাপড়, টেরিকট জাতীয় কাপড়, সেই কাপড়ের একটা কস্টিউম কেনার জন্য 100 টাকা দিতে হবে। তাহলে কত হলো? 2000 আর 100, 2100 টাকা। সেই সঙ্গে স্যালামির টাকা অর্থাৎ 5000 টাকা তাকে ফেরত দিতে হবে। আর বক্তৃতা সে আর লিখে দিতে পারবে না। বিনিময়ে সে গ্যারেন্টি দিল যে অ্যাপেলোর প্রেসিডেন্ট তাকে করে দেবেই। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার আর ক্ষমতা নেই। দুটি চোখ ছলছলিয়ে উঠেছে, শুধু মাথাটি নেড়ে বলল, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। বিষ্ণুধর ঘর থেকে বেরিয়ে গেল এবং 100 টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরে সেটা ক্ষিতীশের হাতে দিয়ে বলল, উনি আপনার স্ত্রী হন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? বিষ্ণুধর জিভ কেটে কান মুড়ল। ক্ষিতীশ আর অপেক্ষা করল না, বেরিয়ে আসছে। তখন শুনল বিষ্ণু কাতর কণ্ঠে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? অর্থাৎ এই যে সদ্য ক্লাবের ছেলেরা বিষ্ণুধরকে তাদের চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, সেই বক্তৃতাটার এখন কি হবে? তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম ক্ষিতীশ বিষ্ণুধরের কাছে তার বুদ্ধিমত্তার সাহায্যে আদায় করে নিল স্যালামির 5000 টাকা, 2000 টাকা অ্যাপেলোর প্রেসিডেন্ট পদের জন্য ডোনেশন এবং নাইলনের কি বেলনের একটা কস্টিউম, যেটার দাম প্রায় 100 টাকার মতোই। এগুলির সঙ্গে সঙ্গে সে বক্তৃতার জন্য আর চাপ দিতে পারবে না, এটাও সে আদায় করে নিল। সঙ্গে সঙ্গে ক্ষিতীশ বলে উঠেছে, দেব লিখে দেব। বাড়ি ফিরে ক্ষিতীশ নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো এবার কি করবে। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায়ও করে নিতে হবে এবং তা করতে হবে কনিরই জন্য। ক্ষিতীশ যা কিছু করছে সমস্তটাই হচ্ছে কনির জন্য, এখানে সেটাই স্পষ্ট করে দিল। লীলাবতী বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করল, ওখানে তুমি কি করছিলে? মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে, তুমি কেন গেছিলে? ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি, স্যালামের টাকাটা দিতে গেছিলুম। ক্ষিতীশ হাই তুলে আলমোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না। আমি বারণ করলে বিষ্ণুধরের 7 দিনেই টাকা নেবার, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে।
দেখো না একবার বলে অনেকগুলো টাকা দেবার সময় গা করকর করছিল। লীলাবতী ব্যগ্র হয়ে বলল। লীলাবতীর এই অতি উৎসাহটাই ক্ষিতীশ দেখতে চেয়েছিল। আর সে যে আগে থেকেই টাকা ফেরত নিয়ে চলে এসছে সেটা কিন্তু লীলাবতীকে সে জানতে দিল না। কিন্তু কণিকে যে ওর বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করব ভেবেছিলাম, এরপর কি অতগুলো টাকা ফেরত দেওয়ার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতে হবে। দাও গামছাটা, চান করে আসি। অর্থাৎ অন্য প্রসঙ্গে চলে গেল। এখানে শুধু কণির প্রসঙ্গটা সে তুলল। বিকেলে লীলাবতী অন্য মূর্তি ধরে বলল, পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটু সাহায্যও কি করবে না? ক্ষিতীশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার আগে শুধু বলে গেল, আচ্ছা দেখছি। অ্যাপেলোয় সারা বিকেল অপেক্ষা করলো ক্ষিতীশ। কণি এলো না। নকুল মুখুজ্জের সঙ্গে দেখা হলো। প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা ডোনেশন চাও নকুলদা? ডোনেশন, দান, কত টাকা নকুলদার ডোনেশন চায়? ক্ষিতীশ জিজ্ঞেস করে উঠল। নকুল একটু হকচকিয়ে বলল, কত টাকা মানে? এখন বটুবাবু 500 দিচ্ছে, তাও টিপে টিপে দেয়। বর্তমান যিনি অ্যাপেলোর প্রেসিডেন্ট তার নাম বটুবাবু, 500 টাকা দেয়, তাও অনেক কষ্টে টিপে টিপে, মানে অনেক বুঝে শুনে সেই টাকাটা সে অনুদান হিসেবে দেয়। তো ঠিক আছে, আমি 2000ই ধরেছি। ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে বলল, কিছু ভেবো না তুমি, টাকা এসে যাবে। তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফেসিলিটি দিতে হবে কিন্তু। নকুল মুখুজ্জি একগাল হেসে মাথাটা হেলিয়ে বলল, নিশ্চয়। ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করলো কেন না, নকুল মুখুজ্জি 500 টাকার জায়গায় 2000 টাকা পাচ্ছে তার ক্লাবের জন্য। অর্থাৎ সে এতটাই আনন্দিত, এতটাই খুশি, সেই মুখের অবস্থাটা, তার সেই ভাবের অবস্থাটা তাড়িয়ে তাড়িয়ে অর্থাৎ পুরোপুরি উপভোগ করেছে। তার বিনিময়ে চেয়ে নিয়েছে ট্রেনিং ফেসিলিটি। এই অষ্টম অধ্যায়ে এসে আমরা দেখলাম ক্ষিতীশ কণির জন্য কতটা উঠে পড়ে লেগেছে। তাহলে প্রথমে বিষ্ণুধরের কাছ থেকে তার নাইলন কস্টিউম আদায় করেছে। লীলাবতীর কাছে প্রস্তাব এখনো রাখেনি, কিন্তু রাখতে চলেছে যে তার বাড়িতে কণির খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। আর এখন অ্যাপেলোর প্রেসিডেন্ট নকুল মুখুজ্জের কাছে পুরো ট্রেনিং ফেসিলিটিটা চেয়ে নিল। নকুল মুখুজ্জে তাতে রাজিও হয়ে গেল। অ্যাপেলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবল, মেয়েটা কেন আজ এলো না, একবার খোঁজ নেওয়া দরকার। বড্ড ফাঁকিবাজ, কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না। তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর অপমান বোধ। ক্ষিতীশ যোগ্য প্রশিক্ষক, তাই কয়েকদিনেই বুঝে নিয়েছে যে কণির দুর্বলতা কি, সেটা হচ্ছে ওর অপমান বোধ। আমরা জানি হিয়ার নামে কণিকে রাগিয়ে সে তার কাজ আদায় করে নিয়েছিল। ক্ষিতীশের প্রায়ই মনে পড়ে প্রাইজ না নিয়ে লেক থেকে কণির চলে আসা আর ঘুরে দাঁড়িয়ে তার বিজয়ীর নামটি শোনার সেই ভঙ্গিটি। দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো মুখ নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন তপ করে জ্বলে উঠেছিল। অর্থাৎ সে হেরে গেছে, তাকে যে পরাজিত করেছে সেই পরাজিত করার মেয়েটির নাম শুনেই সে জ্বলে উঠেছে। বস্তির মধ্যে আলো নেই। ক্ষিতীশ একটু অসুবিধায় পড়ল ঘরটা খুঁজে বার করতে। অর্থাৎ ক্ষিতীশ কণির বাড়িতে এসে উপস্থিত। আলোহীন অবস্থায় সেই ঘর খুঁজে বের করা সম্ভব ছিল না। অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল। ঘরের মধ্যে কুপি জ্বলছে, কুপি হচ্ছে লম্ফ, লম্ফ জ্বলছে। কণির ছোট ভাই দুটো মেঝেই ঘুমিয়ে, তক্তপোষে সম্ভবত ওর মা শুয়ে।
ক্ষিতিশ ডাকলো, কোনি। ঘর থেকে নিঃশব্দে কোনি বেরিয়ে এলো। ব্যাপার কি তোর? আজ যাসনি কেন? এইভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না, তোর দাদাকে আমি জানিয়ে দেব। হবে টবে না কিছু তোর দ্বারা। বিরক্ত স্বরে ক্ষিতিশ বেশ জোরেই কথাগুলো বলল। কোনি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ ক্ষিতিশের পেছন থেকে ক্ষণক্ষণে স্বরে কে বলে উঠল, কেমন লোকগা তুমি? কাল রাতে মেয়েটার দাদা মরে গেল, আর তুমি এখন তাকে ধমকাতে লেগেছ থেকে নেগেছ। লদন্তন বিপর্যয়, অর্থাৎ কোনির দাদা কাল রাতে মারা গেছে, আর ক্ষিতিশ এসে তাকে বকছে। এই জন্য পেছন থেকে কেউ ক্ষণক্ষণে স্বরে, অর্থাৎ তীক্ষ্ণ স্বরে ক্ষিতিশকে এই কথাগুলো বলল। ক্ষিতিশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনল। পেছনে তাকিয়ে বলল, কে মরে গেছে? জানো না দেখছি। কাল বিকেল থেকে মুখে রক্ত উঠল ভলকে ভলকে, রাত্রিরেই কাবার। কোনির দাদা গো। ক্ষিতিশ বার দুয়ে কেঁপে উঠল এবং শুনল কোনি খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলছে, খিদ্দা, এবার আমরা কি খাবো? একে তো বিপর্যয় ছিলই, সেই পারিবারিক বিপর্যয়ের চূড়ান্ত অবস্থায় এসে কোনিরা পৌঁছে গেল। তাদের একমাত্র উপার্জনকারী দাদা, সেও চলে গেল। এই পারিবারিক বিপর্যয়ে কোনির পাশে কে এসে দাঁড়াবে? কোনিকে তার সাঁতারে শ্রেষ্ঠ জায়গাটা কে পৌঁছে দেবে? আমরা পরবর্তী অধ্যায়ে এর উত্তর পাবো।